আসসালামু আলাইকুম, আমি শফকাত, বর্তমানে পড়ছি চুয়েট সিভিলে। আজকে আমরা বাংলা এইচএসসি বাংলা দ্বিতীয় পত্রের বাক্যতত্ত্ব পার্টটা নিয়ে পড়ব। বাক্যতত্ত্ব পার্টটাতে মূলত দুইটা পার্ট থাকে, এটা হলো ক নম্বর এবং খতে থাকে হলো বাক্যান্তর। বাক্যান্তর আমরা পরবর্তী ক্লাসে দেখব, আজকে আমরা বাক্যতত্ত্বটা দেখব। বাক্যতত্ত্ব থেকে প্রশ্ন এসে থাকে এবং বাক্যান্তর থেকে বাক্যান্তর এসে থাকে। বাক্যান্তর থেকে বিগত বছরে এই প্রশ্নগুলাই এসেছিল, তো আমরা আস্তে আস্তে দেখা শুরু করি। প্রথম প্রশ্ন হলো বাক্য কাকে বলে। তো আমরা যদি 1 নম্বরের উত্তর দেখি, আমরা সবাই জানি এটা 3-4 উপরে পড়ছি, অনেকে 5-6-7 পড়ছি। বাক্য বা সেন্টেন্স কি? বাক্য বা সেন্টেন্স হলো কতগুলো ওয়ার্ড পাশাপাশি বসবে বা শব্দ বসে যে কথাটা বলতেছে তার মনের ভাবটা প্রকাশ করবে। তো এইটাই যদি আমরা একটু সাজাই লিখি তাহলে হবে, যখন এক বা একাধিক পদ পাশাপাশি বসে বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে, তখন তাকে বাক্য বলে। একটু দেখি ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা, যাচ্ছে। তো এটা হলো ক নম্বর। সাধারণত ক নম্বরে এটা থাকে, আর এই তিনটা 4 নম্বর জন্য এসে থাকে। 4, এটা হলো 1 যোগ 4 5, এভাবে হয়ে থাকে। এরপরে সার্থক বাক্য, এই দুইটার মধ্যে অবশ্য এটা স্টার, এটা তো 3 স্টার, কারণ এটা প্রতি বছরই আসে। এটা স্টার। সার্থক বাক্যের কতটি গুণ থাকা আবশ্যক, উদাহরণ সহ লেখো। তো আমরা 2 নম্বর এখানে লিখি, সার্থক বাক্যের গুণ হলো 3টা। কি কি? আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা। একটা জিনিস দেখো, এটা কিন্তু আসক্তি না, এটা হলো আসক্তি। এটা অনেকে বানান ভুল করো। সো এই 3টা আসলে কি? আকাঙ্ক্ষা হলো একটা বাক্যের পদ শোনার পরে পরবর্তী পদ কি এটা শোনার আগ্রহটা, মানে এইটাই আর কি। বাক্যে যখন সার্থক বাক্য হবে তখন তোমার আর কোনো প্রশ্ন থাকবে না কথাটা নিয়ে। তো এটা এক কথায় লিখি, পরবর্তী পদ শোনার ইচ্ছা, আকাঙ্ক্ষা। যেমন আকাঙ্ক্ষার সব থেকে বলে জনপ্রিয় উদাহরণ হলো, এটার উদাহরণ দেখি, কয়ের উদাহরণ, যেহেতু উদাহরণ দিয়ে ব্যাখ্যা করতে বলছে। প্রথমে বলবো যে ঢাকা বাংলাদেশের, ঢাকা বাংলাদেশের কি? এখানে কিন্তু মনের ভাবটা সম্পূর্ণভাবে প্রকাশ পায়নি। ঢাকা বাংলাদেশের রাজধানী, ঢাকা বাংলাদেশের একটা শহর, ঢাকা বাংলাদেশের একটা স্থান, ঢাকা বাংলাদেশের বড় শহর, ঢাকা বাংলাদেশের সর্ববৃহৎ শহর, ঢাকা বাংলাদেশের জনবহুল শহর, অনেক কিছুই কিন্তু হইতে পারে। ঢাকা কি? এখানে পরবর্তী পদটা শোনার ইচ্ছা আছে, অর্থাৎ এই বাক্যটা সম্পূর্ণ হয়নি, এখানে আকাঙ্ক্ষার লোপ পাইছে। তো এটার পূর্ণ করলে হইতে পারে ঢাকা বাংলাদেশের রাজধানী।
বাংলাদেশের রাজধানী। আসক্তি। আসক্তি হলো বাক্যের সুশৃঙ্খল পদবিন্যাস। সুশৃঙ্খল পদবিন্যাস। বাক্যের পদগুলো এলোমেলোভাবে ব্যবহার হতে পারে না, একটা নির্দিষ্ট নিয়মেই বাক্যের পদগুলো সাজানো থাকে। ইংরেজিতে যেটা আমরা স্ট্রাকচার ইউজ করি, যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, প্রথমে সাবজেক্ট তারপরে ভার্ব তারপরে অবজেক্ট, বাংলায় সাবজেক্ট অবজেক্ট ভার্ব করি। আমরা আজকে যাব, আমি আজকে ফুটবল খেলবো, মানে কর্তা কর্ম ক্রিয়া, এভাবে বাংলা শব্দ এই বাক্যগুলা গঠন হয়। তো ওই স্ট্রাকচারটা বা গঠনটা ঠিক আছে কি না, এটা হলো আসক্তি দিয়ে আমরা বুঝি। যেমন সাদা উঠছে দল বকের আকাশে। সাদা উঠছে দল বকের আকাশে, মানে বুঝতেই তো পারতো সেটা দিয়ে কোনো এটার কি আগা মাথা নাই এই সেন্টেন্সটা। এখানে আসক্তির গণ্ডগোল হয়েছে, কারণ এটা শব্দগুলো ভালোভাবে সাজানো হয়নি। তো এটা যদি সাজায় লিখতে তাহলে এটা হয়তো সাদা বকের দল আকাশে উঠছে। এবার পদগুলোর সুশৃঙ্খল বিন্যাস হয়েছে। সাদা বক, এটা হলো কর্তা, সাদা বকের দল হলো কর্তা, আকাশে হলো কর্ম, বা সরি হ্যাঁ কর্ম বলা যায়, কর্ম না, আর কর্তা কর্ম, কর্মই বলা যায়, কর্ম তো না, এটা কর্ম নেই, যাই হোক। আর এটা হলো ক্রিয়া, তো কর্তার পরে ক্রিয়া দিয়ে শেষ হয়েছে, অর্থাৎ সুশৃঙ্খল পদবিন্যাস পাওয়া গেছে। এবার হলো যোগ্যতা। যোগ্যতা হলো বাক্যে পদগুলোর ভাবগত মিলবন্ধন। অর্থ ভাবগত, খালি ভাবগত হয় না, অর্থ ও ভাবগত মিলবন্ধন। অর্থ ভাবগত মিলবন্ধন কি? তুমি একটা জিনিস বুঝাইতে যাচ্ছ, তার আকাঙ্ক্ষাটাও দিয়ে তুমি এটা পূর্ণ করছো, ঠিক আছে, আসক্তিও ঠিক আছে, কিন্তু এমন একটা কথা বললা যেটার সাথে বাস্তবের কোনো মিল নেই। যেমন তুমি বললা যে আনাস বড়শি দিয়ে ডাব পারে। আচ্ছা, মানুষ কি বড়শি দিয়ে ডাব পারে নাকি বড়শি দিয়ে মাছ মারে? ডাব পারে হাত দিয়ে বা গাছে উঠে, বা হলো লাঠি দিয়ে না, গাছে উঠে পারে। গাছ যদি ছোটো হয় তাহলে হলো হাত দিয়ে পারে, ভিয়েতনামে নারিকেল হলে হাত দিয়ে পারে। ওকে, তাহলে এটার দেখো পুরো অর্থ প্রকাশ পাইছে, মানে আকাঙ্ক্ষা এটা পূর্ণ হয়েছে, পদগুলো ঠিক আছে, একদম স্ট্রাকচার ঠিক আছে, কিন্তু দেখো ভাবগত আর অর্থগত মিল নাই। এটা অর্থ ঠিক আছে কিন্তু ভাব প্রকাশ হয়েছে, তুমি মনের ভাব প্রকাশ করতে পারছো, কিন্তু এটার অর্থটা মানে একটু বুঝতে পারতো আনাসের মতন ভণ্ড টাইপের একটা ভণ্ডামি। তো এটা কী হবে? আনাস বড়শি দিয়ে মাছ মারে। তো এই হয়ে গেল একটি সাহিত্যের বাক্যের তিনটা গুণ: আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা। আকাঙ্ক্ষা হলো পরবর্তী পদ শোনার ইচ্ছা, আসক্তি হলো সুশৃঙ্খল পদবিন্যাস, যোগ্যতা হলো অর্থ ভাবগত মিলবন্ধন। এই তিনটা হলো উদাহরণ। প্রথমে এটা দিবা, এখানে বলবা যে শেষ হয়নি ভাব, এটা হইতো, এখানে এটা দিছে যা
পদের সুশৃঙ্খল বিন্যাস নাই। সুশৃঙ্খল বিন্যাস থাকলে এরকম হইতো, এবার আসক্তিপূর্ণ হয়েছে, এভাবে এটা বলবা। তো এই হয়ে গেল আমাদের 2 নম্বর। এবার আসে আমরা 3 ও 4 নিয়ে। গঠন অনুসারে বাক্য, অর্থ অনুসারে বাক্য। যদি তোমাকে প্রশ্ন করে বাক্য কত প্রকার, তুমি উত্তর দিতে পারবা না, কারণ বাক্যের ক্লাসিফিকেশন প্রকারভেদ 2 ভাবে হয়, একটা হলো অর্থগতভাবে, একটা হলো গঠনগতভাবে। তো তোমাকে জিজ্ঞেস করতে হবে কিসের ভিত্তিতে, অর্থর দিক দিয়ে নাকি হলো গঠনের দিক দিয়ে। গঠন বা স্ট্রাকচারের দিক দিয়ে বাক্য 3 প্রকার। গঠনগতভাবে। আর অর্থ অনুযায়ী 5 প্রকার। গঠন অনুযায়ী কি? গঠন অনুযায়ী হলো যেটাকে আমরা ইংরেজিতে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স পড়ে আসছি ওইটা। আর অর্থ অনুযায়ী কি? যেটাকে আমরা অ্যাসার্টিভ, ইন্টারগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি পড়ে আসছি। ইংরেজি কেন বললাম? কারণ আমরা এই জিনিসগুলো ইংরেজিতে বেশি পড়ি, তো আমাদের ইংরেজি টার্মগুলো বললে রিলেট করা বা মাথায় ক্যাচ করা সহজ হয়। তো গঠনগতভাবে যেই 3 প্রকার আছে সেটা কি? সিম্পল সেন্টেন্স বা হলো সরল বাক্য। কলম কাহিনী করতেছে। সরল বাক্য, এগুলা কীভাবে লিখবা? লিখবা যে হলো গঠন অনুসারে বাক্য 3 প্রকার দাঁড়ি যথা দিয়ে হলো লিখবা সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য, তারপর লিখবা নিচে এগুলা ব্যাখ্যা করা হলো, তারপরে সরল দিয়ে এরকম ডট দিয়ে আন্ডারলাইন করবা, করে লিখ। এটার প্রথমে দিবা সংজ্ঞা। তো সরল বাক্য কি? সরল বাক্যে একটা কর্তা ও একটা সমাপিকা ক্রিয়া থাকে। একটা কর্তা, একটি সমাপিকা ক্রিয়া। এটাকে আরেকভাবে পাওয়া যায় একটা উদ্দেশ্য, একটি বিধেয়। একই জিনিস বুঝায়। এটার উদাহরণ হতে পারে রাহিন পড়ালেখা করে। কারণ রাহিন উদ্দেশ্য, পড়ালেখা করে একটা বিধেয়, বা রাহিন একটা কর্তা, পড়ালেখা করে, পড়ালেখা করাটা একটা ক্রিয়া। তো এটা হয়ে গেল সরল বাক্য। আচ্ছা, আমি এটা পরে লিখি। এরপরে আসবে হলো জটিল বাক্য বা কমপ্লেক্স সেন্টেন্স। জটিল বাক্যে কি থাকে? জটিল বাক্যে একটা প্রধান খণ্ডবাক্য থাকে আর একটা অধীন খণ্ডবাক্য থাকে। তো খণ্ডবাক্য কি? খণ্ডবাক্য হলো যেই বাক্য দ্বারা বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ হয় না, সেটা হলো একটা খণ্ডবাক্য, যেটাকে খণ্ডবাক্যর ইংরেজি হলো ক্লজ। প্রিন্সিপাল ক্লজ হলো স্বাধীন খণ্ডবাক্য এবং অধীন খণ্ডবাক্য হলো সাবঅর্ডিনেট ক্লজ। তো ইংরেজিতে বললে একটা প্রিন্সিপাল ক্লজ একটা প্রিন্সিপাল ক্লজ এবং এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ। বাংলায় বললে একটি স্বাধীন খণ্ডবাক্য এবং এক বা একাধিক অধীন খণ্ডবাক্য। তবে একটা অধীন খণ্ডবাক্যই জনপ্রিয় এবং এটা বেশি দেখবা। একাধিক খণ্ডবাক্যের উদাহরণ নাই বললেই চলে, কদাচিৎ দেখা যায়। একটা স্বাধীন খণ্ডবাক্য, এক বা একাধিক অধীন খণ্ডবাক্য। এটার সবথেকে জনপ্রিয় উদাহরণ হলো যদি পরিশ্রম করো তবে সফল হবে। যদি পরিশ্রম
করো তবে সফল হবে। যদি পরিশ্রম করো, এটা হলো সাবঅর্ডিনেট ক্লজ, আর তবে সফল হবে এটা হলো প্রিন্সিপাল ক্লজ বা হলো স্বাধীন খণ্ডবাক্য, অধীন খণ্ডবাক্য। কারণ কি, যদি পরিশ্রম করো দ্বারা বক্তার মনের ভাব সম্পূর্ণভাবে প্রকাশ পাচ্ছে না। দেখো, যদি পরিশ্রম করো তাহলে কি, তুমি স্বাস্থ্যবান হবা, তুমি দুর্বল হয়ে যাবা, তুমি কি করবা, ভালো কিছু পাবা, কিছু বুঝাচ্ছে না। কিন্তু তবে সফল হবো মানে কি, আমি সফল হব, এখান থেকে অন্য কিছুই মিন করে না এবং অন্য কিছু জানার ইচ্ছাও করে না। তো এটা হয়ে গেল জটিল বাক্য। এরপরে আসবে যৌগিক বাক্য বা হলো কম্পাউন্ড সেন্টেন্স। যৌগিক বাক্য কি? যৌগিক বাক্য হলো যেখানে এক বা একাধিক স্বাধীন খণ্ডবাক্য পরস্পরের সাথে যুক্ত থাকবে, তাকে বক্তার মনের ভাব প্রকাশ করবে। সো এখানে এক বা একাধিক স্বাধীন খণ্ডবাক্য, সরি এক বা একাধিক না, একাধিক স্বাধীন খণ্ডবাক্য যদি তুমি বলতে পারো, বা একাধিক সরল ও জটিল বাক্য বলতে পারো। সরল ও জটিল বাক্য দুইটাই বলতে পারো। তো যৌগিক বাক্য উদাহরণ কি? জটিল এই বাক্যের উদাহরণ সব থেকে বেশি খাটে আমাদের বিশ্ববিখ্যাত অলরাউন্ডার সাকিবের সাথে। সাকিবের নাম বললে মার্কার দেখে না। সাকিব ভালো খেলোয়াড় কিন্তু ভালো মানুষ নয়। এখানে দেখো, সাকিব ভালো খেলোয়াড় একটা সরল বাক্য। ভালো মানুষ নয় মানে কি, এখানে একটা সে আছে, সে ভালো মানুষ নয়। এটাও কিন্তু একটা স্বাধীন বাক্য। দুইটা স্বাধীন বাক্য এই কিন্তু দিয়ে যুক্ত করা আছে। তো এটা একটা যৌগিক বাক্য। এই হয়ে গেল আমাদের 3 নম্বর, গঠন অনুযায়ী বাক্যের প্রকারভেদ। এখন আমরা অর্থানুযায়ী বাক্যের প্রকারভেদ দেখব। এখন আসি আমরা 4 নম্বরে, অর্থ অনুযায়ী। তবে একটা জিনিস বলে রাখি, যদি কোনোদিন বলে যে বাক্য কত প্রকার ও কী কী, গঠন আর অর্থ এটা কিছু না বলে দেয়, তাহলে গঠন অনুযায়ী লিখিও, কারণ অর্থ অনুযায়ীটা বড়। তোমাকে যেহেতু বলেনি, তুমি দুইটা কাজ করতে পারো। তুমি বলবা যে গঠন অনুযায়ী বাক্য এত প্রকার এত প্রকার, অর্থ অনুযায়ী বাক্য এত প্রকার এত প্রকার, তাহলে এটা হলো সবথেকে বেশি সেফ। তবে খালি যদি গঠন অনুযায়ীটাও লিখে দাও তাও চলবে। এটাকে আমি দিলাম 4 স্টার, দিলাম মার্কারি লেখে না। এটা 2 স্টার, কারণ এটা অত বেশি আসেনি। তো বাক্য কত প্রকার? তোমরা 5 প্রকার বা 7 প্রকার পাবা। আমরা 5 প্রকারই পড়ব ইংলিশের সাথে মিল রাখার জন্য। তো প্রথমটা হলো বিবৃতিমূলক বা অ্যাসার্টিভ সেন্টেন্স। যে বাক্য দ্বারা বক্তার মনের ভাব প্রকাশ, সাধারণ কোনো বিবৃতি প্রকাশ পায়, সেটা হলো বিবৃতিমূলক বাক্য। যেমন কি, যেমন আমি ক্রিকেট খেলি।
একটা সাধারণ স্টেটমেন্ট। তো বিবৃতিমূলক বাক্য আবার দুই প্রকার, হা বোধক, না বোধক। এটাকে হা বোধককে আবার অস্তিবাচক এবং না বোধককে হলো ঋণাত্মক বলে মনে হয়। না বোধক এটা ভুলে গেছি। এরপরে 2 নম্বর, এরপর হলো প্রশ্নবোধক। প্রশ্নবোধক কি? কোনো কিছু জানতে চাওয়া হবে, তোমার নাম কি, তুমি কি করো, কি খাও, এরকম যে কোনো একটা কোয়েশ্চেন দিয়ে দিব, হয়ে যাবে। তারপরে আবেগ। আবেগ সূচক হলো কি? আকস্মিক অনুভূতি, আবেগ, উচ্ছ্বাস প্রকাশ পাবে, সেটা হলো আবেগ সূচক। যেমন সাবাস বাংলাদেশ, আমরা খেলাটি জিতেছি, তুমি এত খারাপ, এরকম যে কোনো দিয়ে। তবে আবেগের উদাহরণ অবশ্যই বিশেষসূচক চিহ্ন ব্যবহার করবা। এরপরে প্রার্থনা সূচক। প্রার্থনা সূচক কি? যেখানে প্রার্থনা করা হবে যে বাংলাদেশ চিরজীবী হোক, ভালো হও, দোয়া করে দিন ভালো হও বা বড় হও, এরকম যে কোনো প্রার্থনা প্রকাশ পাবে। এরপরে আদেশ সূচক। আদেশ সূচকে যে কোনো জায়গায় আদেশ বা নিষেধ বোঝাবে। যেমন দরজাটি খোলো, দরজাটি বন্ধ করো, এখানে আসো, এখান থেকে যাও, মিথ্যা কথা বলিও না, সত্য কথা বলো, এই সবগুলাই আদেশের মধ্যে পড়বে। এই আদেশকে আদেশ সূচক না বলে অনুজ্ঞাবাচকটা বেশি ব্যবহার করে, অনুজ্ঞাবাচক। তো এই হয়ে গেল সাধারণ একটা ক্লাসিফিকেশন। পরবর্তী ক্লাসে আমরা বাক্যান্তর বা রূপান্তর দেখব। এই ক্লাসটি এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমি বলবো, যদি তুমি বাক্যান্তরে দুর্বল হও, কারণ বাক্যান্তরে দুর্বল অনেকেই হয়, অনেকেই এটা রিস্ক নেয়, তাহলে তুমি এটা তো মুখস্থ করবা, সাথে এইটা আর এইটা মুখস্থ করে যাও, 4 নিশ্চিত পাবা। আর লেখা ভালো হইলে 5 পাই যাবা। কতটুকু লিখবা? যদি প্রশ্ন এটা একটা এই ধরনের জিনিসে যখন প্রশ্ন, এটা যদি তোমার 2টা পাতা হয়, এখান থেকে শুরু করবা, এতটুকু যাবা, এতটুকু মানে 1.5 পৃষ্ঠা প্লাস বা অ্যারাউন্ড 1.5 পৃষ্ঠা, তাহলেই মোর দেন এনাফ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আশা করি পরবর্তী ক্লাসগুলো তোমাদের সাথে পাবো। আসসালামু আলাইকুম।